আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। হাম উপসর্গে থামছেই না শিশু মৃত্যু। 24 ঘন্টায় ময়মনসিংহ ও কুমিল্লায় প্রাণ গেছে আরো 2 জনের। হাসপাতালগুলোতে রোগীর ভিড়। নতুন করে ভারী বৃষ্টি না হলেও হার অঞ্চলে বিস্তীর্ণ জমির ফসল পানিতে তলিয়ে আজ থেকে 6 জেলায় শুরু হয়েছে ধান চাল সংগ্রহ কার্যক্রম। জ্বালানি অর্থনীতি গণভোট ইস্যুতে এনসিপির জাতীয় কনভেনশন। নিরঙ্কুশ ক্ষমতা উপভোগ করতে সংস্কারে আগ্রহ নেই বিএনপির, অভিযোগ আখতারের। শান্তি আলোচনায় বসতে এবার যুক্তরাষ্ট্রকে। ইরানের 14 দফার প্রস্তাব বেপরোয়া আচরণ করলে ফের হামলার হুমকি ট্রাম্পের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। হাসপাতালে হাম আক্রান্ত রোগীর চাপ এই মুহূর্তে কেমন দেখছেন? চিকিৎসকরা কি বলছেন? এখনো কিন্তু হামের উপসর্গ নিয়ে শিশুরা কিন্তু এই হাসপাতালে আসছেন, ভর্তি হচ্ছেন এবং সেই সাথে ভর্তির সংখ্যাটাও কিন্তু অনেক। এই হাসপাতালে প্রায় 500 শিশু কিন্তু শিশু কিশোর এবং এমনকি বড়রাও আছেন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। যদিও ধারণ ক্ষমতা এই হাসপাতালের 600-রও বেশি সিট আছে এখন পর্যন্ত। রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছেন 15 জন, চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 21 জন। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন 125 জন। এছাড়া খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালগুলোতেও রোগীর ভিড় রয়েছে। অনেক জায়গায় ওয়ার্ডে পর্যাপ্ত জায়গা সংকুলান না হওয়ায় বারান্দায় রেখে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে অভিভাবকদের সচেতন এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এই যে হামের মৃত্যুর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে এবং প্রতিনিয়তই হামের প্রকোপে শিশু মৃত্যু যেমন হচ্ছে এবং আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এ নিয়ে চিকিৎসকরা কি বলছেন? এর প্রকোপ এখনো কেন লাঘব করা যাচ্ছে না? সার্বিক চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। এই বিষয়ে আসলে আমরা যারা এখানে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে আমরা যে বিষয়টি কথা বলে জেনেছি, আসলে শিশুদের একটি বড় কারণ হচ্ছে তারা দীর্ঘদিন টিকা থেকে বঞ্চিত থাকা। আর আরেকটি অন্যতম কারণ যেটি তারা নিশ্চিত করেছেন, তারা বলছেন যে বেশিরভাগ শিশুই কিন্তু আসলে পুষ্টিহীনতায় ভুগছে। অর্থাৎ এই শিশুদেরকে আসলে পারিবারিকভাবে সবচেয়ে বেশি সতর্ক করা হচ্ছে যাতে কোনোভাবেই পুষ্টিহীনতার অভাব না থাকে, সেইভাবেই যাতে আসলে শিশুদের দেখভাল কিংবা খাওয়া দাওয়া তাদের সব কিছুর মধ্যেই কিন্তু আসলে পরিবর্তন আনার একটি নির্দেশনা কিন্তু আসলে দিচ্ছেন চিকিৎসকরা এবং বলছেন যে আসলে এই চিকিৎসা একমাত্র রোগ প্রতিরোধ বাড়ানো গেলেই কিন্তু অনেকটা কমিয়ে আনা যাবে। গত কয়েকদিনই কিন্তু কুমিল্লায় যে আক্রান্তের আসলে পর্যায়ক্রমে আবার বাড়তে শুরু করছে। গত 24 ঘন্টায় কিন্তু 36 জন রোগী এসছেন এবং 33 জন রোগী কিন্তু হাম আক্রান্ত এই নিয়ে কিন্তু আসলে উপসর্গ নিয়ে তারা ভর্তি হয়েছেন। তো সব মিলিয়ে কুমিল্লায় কিন্তু গেল কয়েকদিনে কিন্তু প্রায় 850 রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে কিন্তু 992 জন তারা চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন। তো সব মিলিয়ে আসলে কুমিল্লার হামের যে আক্রান্তের হার সেটি কিন্তু আসলে সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে এবং এ নিয়ে কিন্তু কুমিল্লায় মৃত্যু হয়েছে 6 জনের। নতুন করে হার অঞ্চলে আর ভারী বৃষ্টি হয়নি, তবে এখনো পানিতে তলিয়ে আছে বিস্তীর্ণ জমির পাকা ও আধা পাকা বোরো ধান। কৃষি বিভাগের তথ্য মতে সুনামগঞ্জে প্রায় 19,000 হেক্টর জমির ফসল পানিতে ডুবে আছে। গেল 24 ঘন্টায় সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে 27 সেন্টিমিটার। নেত্রকোনার বিভিন্ন হাওরে তলিয়ে আছে 15,000 হেক্টর জমির ধান। বানের পানিতে ডুবেছে কিশোরগঞ্জের মোট 9,029 হেক্টর জমির ফসল। হবিগঞ্জে তলিয়েছে 11,000 হেক্টর জমির বোরো ধান। জেলার প্রায় 72 ভাগ ধান কাটা হয়েছে। এদিকে মৌলভীবাজারে এরই মধ্যে কর্তন হয়েছে 94% ধান। ক্ষতিগ্রস্ত হয়েছে 2,160 হেক্টর বোরো ফসল। জমিতে পানি থাকায় নামানো যাচ্ছে না হারভেস্টার মেশিন। ধান কাটা শ্রমিক নিয়েও আছে সংকট। কষ্টার্জিত ফসল রক্ষায় পানিতে নেমে ফসল কাটছে কৃষাণী। এদিকে হার অঞ্চলের 6 জেলায় আজ থেকে শুরু হয়েছে চলতি মৌসুমে বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রম। প্লাবনে ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা বিবেচনা করে এই কার্যক্রম 12 দিন এগিয়ে এনেছে সরকার। সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে কৃষকরা সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারবেন। সুনামগঞ্জ ও নেত্রকোনায় বিকেলে ধান চাল সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। চলতি বোরো মৌসুমে 5 লাখ টন ধান ও 13 লাখ টন চাল কিনবে সরকার। তবে বৃষ্টিতে জলবন্দী অবস্থায় হাওড়াঞ্চলের অনেক এলাকার ধান
পানির নিচে। এতে সরকারি মানদণ্ড 14% আর্দ্রতা নিশ্চিত করে ধান চাল সংগ্রহ নিয়ে শঙ্কা রয়েছে। এবার সরকার প্রতি কেজি ধানের দাম 36 টাকা, সিদ্ধ চাল 49 টাকা এবং আতপ চাল 48 টাকা নির্ধারণ করেছে। এছাড়া প্রতি কেজি 36 টাকা এবং 50,000 মেট্রিক টন গমও কেনা হবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়। সংগ্রহ চলবে 31 আগস্ট পর্যন্ত। হাওড়াঞ্চল ছাড়া অন্য জেলায় নির্ধারিত সূচি অনুযায়ী 3 মে থেকে ধান আর 15 মে থেকে চাল সংগ্রহ শুরু হবে। ধান চাল সংগ্রহ কার্যক্রম নিয়ে হাওড়ের ক্ষতিগ্রস্ত চাষিরা কি বলছেন? হাওরের ক্ষতিগ্রস্ত চাষিরা যেটি বলছেন যে এবছর তো তাদের ধান ঘরেই তুলতে পারছেন না। বিগত 10 দিন ধরে অনবরত বৃষ্টি, যেদিন বৃষ্টি হচ্ছে না সেদিন কিছুটা স্বস্তি পাচ্ছেন মানুষ, কিন্তু এখন পর্যন্ত মাঠে পড়ে আছে, অর্থাৎ ঠিক জমিতেই পড়ে আছে 40% জমির পাকা ধান এবং 60% যে ধান আছে সেই ধানও কিন্তু কৃষকরা শুকাতে পারছেন না। দেখতে পাচ্ছেন এই যে আমি এখন একটি খলায় দাঁড়িয়ে আছি, এই খলায় আজকে কিছুটা রোদ পেয়ে কৃষকরা তাদের ধান শুকাচ্ছেন, কিন্তু আজকে থেকেই শুরু হচ্ছে সরকারের হাওড় অঞ্চলে যে ধান ক্রয় কর্মসূচি। কিন্তু কৃষকরা যেটি বলছেন যে এখন পর্যন্ত ধানগুলো শুকানোই যাচ্ছে না, তারা সরকারের কাছে কি বিক্রি করবেন। শুকানোর পরেও এবছর মোটামুটি বলা চলে অর্ধেক ফসল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তারা নিজেরাই সারা বছরের খোরাক এবছর হবে কিনা এ নিয়ে সন্দেহ আছে। ক্ষমতার বাহানায় বিএনপি সংস্কার থেকে সরে দাঁড়াচ্ছে। তারা নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতে চায় বলে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। রবিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপি আয়োজিত জাতীয় কনভেনশনে কথা বলেন তিনি। দিনব্যাপী কনভেনশনের উদ্বোধনী সেশনে তিনি বলেন, ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের বিষয়গুলো গণভোটে রায় নেওয়া হয়, কিন্তু পরে সেই গণরায়কে উপেক্ষা করে সংস্কার প্রক্রিয়া থেকে সরে আসা জনগণের প্রত্যাশা ও প্রতিশ্রুতির পরিপন্থী। একই অনুসারে যুগ্ম মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদ বলেন, সরকার জবাবদিহিতা নিশ্চিতকারী অধ্যাদেশগুলো বাতিল করায় জনমনে ক্ষোভ বাড়ছে। অবাস্তব পরিকল্পনার মাধ্যমে জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা দমিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জনগণের চাপে বুঝতে পারছেন যে মানুষ এটার বিরুদ্ধে গেলে আপনাদেরকে ভোট দিবে না। নিজ মুখেই স্বীকার করতেছেন যে আমরা চাপে পড়ে আমরা স্বীকার করেছি যে হচ্ছে গণভোটে হ্যাঁ চেয়েছি। চাপে পড়ে, কার চাপ? জনগণের চাপ ছিল। রাজনৈতিক দলগুলো এবং ঐক্যমত্য কমিশন উপনীত হয়েছে, সেটাই এখানে কার্যকর হবে। গণভোট হয়ে যাওয়ার পরে বিএনপি কোন বিষয়ে রাজি বা কোন বিষয়ে নারাজি নিমরাজি সেটার মুখ্য বিষয় হতে পারে না। দল বিএনপি কি সরকারে বিলীন হয়ে গেল? এই নিয়ে নেতাকর্মীদের মিশ্র প্রতিক্রিয়া। বিএনপির শীর্ষ নেতাদের কেউ কেউ বলছেন, সরকারে থাকা ব্যক্তিরা দলের নেতা হলেও সংগঠনকে আলাদা করা জরুরি। তৃণমূলের দাবি, দলের ত্যাগী নেতাদের নিয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের, সেই সঙ্গে নিষ্ক্রিয়দের সক্রিয় করার পাশাপাশি অপরাধ মূল্যায়ন করে বহিষ্কৃতদের দলে ফেরানোর দাবিও উঠেছে। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, নেই চিরচেনা সেই ভিড়, নেতাকর্মীদের আনাগোনা।